হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। রায় মার্টিন প্রশ্নবিদ্যা আমরা সলিউশন করছি। রায় মার্টিন প্রশ্নবিদ্যার আমাদের মডেল কোশ্চেন পেপার 20 পর্যন্ত সম্পূর্ণ সলিউশন হয়ে গেছে। মডেল কোশ্চেন পেপার 21 সলভ করতে শুরু করব। তো মডেল কোশ্চেন পেপার 21 পেজ নাম্বার 602 শুরু করছি। দেখো, একের দাগের এক থেকে বলছে একই সময় ও একই সরল সুদের হারে x টাকার সবৃদ্ধি মূল y টাকা সরল সুদের হারে এবং y টাকার সবৃদ্ধি মূল z টাকা হলে চারটে সম্পর্ক দেওয়া আছে, কোনটা সঠিক? তাহলে একই সময় ও একই সরল সুদের হারে, তাহলে x টাকার, আচ্ছা সময়টা টি বছর ধরে নিচ্ছি, সুদের হার r% যদি ধরে নিই, তাহলে x টাকার সবৃদ্ধি মূল, তার মানে x ইন্টু টি ইন্টু r বাই 100, এটা সুদটা প্লাস x। সবৃদ্ধি মূল মানে কি? সুদ প্লাস আসল, যে সুদ প্লাস আসল ইজ ইকুয়াল টু y। আর একটা বলেছে y টাকার সবৃদ্ধি মূল z টাকা, তার মানে একই সময় একই সুদের হারে বলেছে, তার মানে y ইন্টু টি ইন্টু r বাই 100 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। সবৃদ্ধি মূল যেহেতু বলা আছে, এইখান থেকে পাচ্ছি দেখো, এই যে এক্স টি আর বাই 100 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, বা টি আর বাই 100 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স হয়ে যাচ্ছে। এই ভ্যালুটা এক্স এর আমরা এখানে দিয়ে দেবো, এই টি আর বাই 100 এইটা, বা এই যে ওয়াই ইন্টু, তাহলে টি আর বাই 100 মান কত? ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। তাহলে এই দিকটা টি আর বাই 100 ভ্যালুটা আমরা পুট করেছি ওয়াই মাইনাস এক্স বাই এক্স, তাহলে এখানে হয়ে যাচ্ছে লসাগু করলে এক্স লসাগু একবারে গুণটা করে নিচ্ছি আর লসাগু করে নিচ্ছি, একই সাথে ওয়াই দিয়ে উপরের মানটা গুণ করবো আর লসাগুটা করে নিচ্ছি। এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এটা লসাগুর জন্য এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড। মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ক্যান্সেল, অতএব ওয়াই স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এক্স, এইটা হয়ে যাচ্ছে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এক্স কোন অপশনে আছে? অপশন সি। অপশন সি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এক্স। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলছে একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? সেই সমীকরণটা বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমীকরণের এক্স এর সহগ 13-র পরিবর্তে সসীম হয় বীজদ্বয় -2 এবং -15 হলে মূল সমীকরণের বীজদ্বয় কত? দেখো, এখানে এক্স এর সহগ এই যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ একটা সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এটা একটা সমীকরণ। বলছে এই সমীকরণের এক্স এর সহগ 13, যখন 13 সমীকরণের এক্স এর সহগ 13 হলে কি হচ্ছে? তার মানে এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এক্স এর সহগ 13, তাহলে 13-র পরিবর্তে যখন 17 হয়ে যাচ্ছে, তাহলে যখন 13 বলছে বীজদ্বয়, যখন এক্স এর সহগ যখন 13 তখন বীজদ্বয় হচ্ছে -2 এবং -15। তাহলে এখানে -2 আর -15 কখন হবে? তাহলে এক্স স্কোয়ার এটা প্লাস এই যে 15 প্লাস 2, হ্যাঁ, এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এইটা থেকে কিন্তু 17 আসছে, এক্স এর সহগ 17, হ্যাঁ। তাহলে 13-র পরিবর্তে 17 হয় বীজদ্বয় এইটা, তাহলে এই যখন এইটা কখন বীজ হবে? এইটা কখন বীজ হবে? যদি এইটা এই যে 17x প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, তার মানে এই জায়গাটা এই যে 15 প্লাস 2 দুটো বীজ, মানে 13-র পরিবর্তে 17 হয়, বীজদ্বয় হয়ে যাচ্ছে -15 -2, এই দুটো হয়ে যাচ্ছে। তার মানে যখন -15 -2 মানে কি, এইগুলো প্লাস হলে তবে এটা ফ্র্যাকশনে গিয়ে x প্লাস 15 x প্লাস 2 হবে। তার মানে এখানে কিউ এর ভ্যালুটা আলটিমেট কত হয়ে যাচ্ছে? 15 দোকানে 30 হয়ে যাবে কিউ এর ভ্যালুটা, ঠিক আছে? এইটা হচ্ছে। এবার এইখানটা 17 হলে তার মানে আমরা সরাসরি বুঝতে পারছি 15 আর 2 আসছে, 15 এবং 2। আচ্ছা, এখানে বলেছে তাহলে মূল সমীকরণের বীজদ্বয় কত? তাহলে মূল সমীকরণের বীজদ্বয় এখানে কত হয়ে যাবে? যখন 13 এইটা, তাহলে মূল সমীকরণের বীজদ্বয়, তাহলে 17 হয় বীজদ্বয় -2 আর -15, তাহলে এখানে 15 দোকানে 30 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে যখন 13 আলটিমেট আমরা কিউ এর ভ্যালুটা জেনে গেলাম, হ্যাঁ। তাহলে এই সমীকরণ থেকে এখানে কি হয়ে যাচ্ছে? এটা x প্লাস 15 হয়ে যাবে আর x প্লাস 2 হয়ে যাচ্ছে, সেই জন্য এর বীজদ্বয় তবে তবে তো x ইকুয়াল টু -15 আর -2 হচ্ছে, এটাকে 0 করলে -2, এটাকে 0 করলে -15। তাহলে এখানে কিউ এর ভ্যালু কত হচ্ছে? বীজদ্বয়ের গুণফল হয় এটা, তাহলে বীজদ্বয়ের গুণফল 30 হয়ে যায়। তাহলে এই সমীকরণটা আলটিমেট আসছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে ফ্যাক্টর করলে x প্লাস 10 ইন্টু x প্লাস 3, তাহলে বীজদ্বয় হয়ে যাচ্ছে -3 আর -10, তাই তো? আচ্ছা, তাহলে অপশন এ
বোঝা গেল? -3 এবং -10। আচ্ছা, 3-এরটা বলছে, একটা চিত্র দেয়া আছে দেখো, এরকম একটা চিত্র আছে, তাই তো? আচ্ছা, এইটা যোগ করা হয়ে যাবে, এইটা যোগ করতে হবে, এইটা আছে। আচ্ছা, এখানে এই কোণটা x বলা আছে, এই কোণটা 140। এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। নামগুলো কি কি আছে? এ বি সি ডি নাম আছে, এ বি সি ডি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই কোণটা 140 হলে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এই কোণটা 140 হলে এই কোণটা হয়ে যাচ্ছে শুধু 40, তাই তো? আচ্ছা, এইটা x, এই কোণটা x হয়ে গেলে, আর এইটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা যেহেতু ব্যাস, তাহলে এটা 90 হয়ে যাচ্ছে। এটা 90, 9 আর 4 13, 130। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে x এর মান কত? 180 - 130, 50 ডিগ্রি। ঠিক আছে, এটা অপশন সি 50, অপশন সি 50 ডিগ্রি। 4, 5 আসবে 6। 4টা কি বলেছে? 5 সেমি ও 25 সেমি বৃত্তচাপ কোন বৃত্তের কেন্দ্রে যে কোণ দ্বয় উৎপন্ন করে, তাহলে 5 সেমি ও 25 সেমি বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করবে, এদের এস ইকুয়াল টু আর থিটা সূত্র অনুসারে, কিন্তু এখানে যেহেতু বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপের চাপের সঙ্গে সমানুপাতই হবে বৃত্তচাপের দৈর্ঘ্যের সঙ্গে। ঠিক আছে, তাহলে যে কোণ উৎপন্ন করবে তাদের অনুপাত মানে 5 সেমি তাদের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গেই হবে বৃত্তচাপের, 5:25, তাহলে 1:5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1:5। এটা আসছে বি এরটা, 1:5, 1:5। 5এরটা বলছে একটি গোলক ও তার পরিলিখিত লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত। আচ্ছা, একটি গোলক, এটা গোলক, গোলকের ব্যাসার্ধ আর ধরে নিলে তার আয়তন হচ্ছে 4/3 পাই r³ হয়ে যাচ্ছে। আর তার পরিলিখিত লম্ববৃত্তাকার চোঙ কি? এইটা লম্ববৃত্তাকার চোঙ, তাই তো? তাহলে লম্ববৃত্তাকার চোঙটার উচ্চতা কত হবে? এর ব্যাসের সঙ্গে সমান 2r। হ্যাঁ, আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r, তাহলে তার আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই r² h, h এর মান 2r, তাহলে হয়ে যাচ্ছে 4/3 পাই r³ ইস্টু, এটা হয়ে যাচ্ছে 2 পাই r³। পাই r³ তুলে দিলে 2 পাই r³ তুলে দিচ্ছি, 2 পাই r³ তুলে দিলে হয়ে যাচ্ছে 2 পাই r³ তুলে দিলে 2/3:1, তাহলে ইজ ইকুয়াল টু 2/2:3, 2:3 হয়ে যাচ্ছে। দেখো, তাহলে এখানে অপশন ডি তে আছে 2:3, অপশন ডি চলে আসছে 2:3। 6এরটা দেখো, 10টি ম্যাচে একজন ক্রিকেটারের রান দেওয়া আছে, তাদের মধ্যমান কত হবে? তাহলে রানগুলো দেখো যেগুলো বলা আছে, মধ্যমান চেয়েছে। আচ্ছা, রানগুলো দেওয়া আছে 10টি ম্যাচে 45, 51, 12, 7, 45, 51, 12, 7, 45, 51, 12, 7, 99, 105, 51, 99, 105, 51, 99, 99, 99, 99। তাহলে আমরা এগুলোকে যদি ঊর্ধ্বক্রমশরে সাজিয়ে নিই, 1, 5, তারপর 7, তারপর 12, 1, 5, 7, 12, তারপরে চলে আসছে 45, তারপরে 51, তারপরে 3বার 99, 3বার 99, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে 105। তাহলে মধ্যমান, তাহলে মধ্যমান দেখো এইদিকে এই যে চারটে হয়ে গেল, এদিকে 4টে হয়ে গেল, তাহলে মধ্যমানটা কোনটা? এই দুটোর সমষ্টি বাই 2, 45 + 51/2, জোড় সংখ্যক পদ যেহেতু, মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 হবে। 5 আর 1 6, আর 5 আর 4 9, 96/2 ইজ ইকুয়াল টু 4 2 8, 48 মধ্যমান। অপশনে আছে এখানে 48 আসছে। দেখো,
অপশন সি 48, অপশন সি তে 48 বলা আছে, তাহলে এখানে আসছে অপশন সি 48। দেখো একের দাগের গুলো কমপ্লিট হলো, ঠিক আছে, একের দাগে যে কটা ছিল সমস্তগুলো কমপ্লিট হলো। নেক্সট আমরা যাব 2 এর দাগে। মডেল কোশ্চেন পেপার 21 সলভ শুরু হয়ে গেছে। তো পেজ নাম্বার 602 এর 2 এর দাগে সলভ করছি। 2 এর দাগে আছে শূন্যস্থান পূরণ। কোন ব্যবসায় এবিসি এর মূলধন অনুপাত 3:4:6 এবং যে সময়ে নিয়োজিত হয়, আচ্ছা মূলধনের অনুপাত হচ্ছে 3:4:6, যে সময়ের জন্য এদের টাকাগুলো নিয়োজিত হচ্ছে সেটা হচ্ছে 4:3:2, 4:3:2। তাহলে এই যে সময় যখন ভিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে তখন সময়ের সঙ্গে এগুলো গুণ হয়ে যায়, ঠিক আছে, মূলধন। তাহলে এক মাসের হিসেবে মূলধন আমরা নির্ণয় করি। এখানে অনুপাত আছে, অনুপাত থেকে সরাসরি নির্ণয় করব। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে? লভ্যাংশ অনুপাত হবে, এটা যদি কোন একটা ধরে নিতাম 3x 4x 5x, এটা যদি এটা সাপোজ এটা ধরলাম 3x 4x 5x, আর এটার সময় 3t 4t 3t 2t, তখন এদের লভ্যাংশের অনুপাত হয়ে যাবে এই যে এই দুটোর গুণফল 12xt is to 4 আর 3, আবারও 12xt is to 5 আর 2, না 5 নয় 6 ছিল 6 আর 2, আবারও 12xt। তাহলে তিনটে ভ্যালুই সেম, 1:1:1, ঠিক আছে। তাহলে বলছে তাদের লভ্যাংশের অনুপাত হবে শূন্যস্থানে 1:1:1, 2 এরটা। √8 এর সঙ্গে ড্যাশ যোগ করলে √72 হয়। আচ্ছা √8 এর সঙ্গে এইরকম √8 প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু √72। তাহলে √8 মানে কি? এইটাকে ভাঙলে 2, আবারও 2, তাহলে 3টে 2, তার মানে রুটের মধ্যে 3টে 2 মানে সেটা 2√2 হবে। আর √72 মানে 72 ভাঙলে 2, এটা 36, আবারও 2, 18, আবারও 2, 9, তারপর 3 3 আসছে, তাই তো 36, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে দুটো 3 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, তাহলে আবারও একটা 2 বেরোবে, তাহলে 3 দুগুণে 6 প্লাস x ইজ ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে 72কে ভাঙলে 3 দুগুণে 6, এটা 6√2 হয়ে যাচ্ছে, তাই তো, বা x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, তাহলে 6√2, √72 রুট মানে 6√2 হচ্ছে সিম্পলিফাই করে, তাহলে এইটা মাইনাস 2√2, তাই তো, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 4√2, তাহলে x এর মান 4√2 আসছে, ঠিক আছে, x এর মান আসছে 4√2, তাহলে √8 এর সঙ্গে 4√2 যোগ করলে √72 পাওয়া যাবে। 3 এরটা বলছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে বাহুগুলোর অনুপাত কত হবে? একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2, তাহলে ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2 মানে কোণগুলো কত হচ্ছে? 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 1:1:2 যেটা আসছে, তাহলে একটা কোণ কত হচ্ছে 180 × 1/4, তাহলে 4 দিয়ে কাটলে এটা 45, তাহলে 45, এই একটা কোণ এটা হচ্ছে 45 একটা কোণ, এটা অনুপাতিক মান 1, সেটাও 45 ডিগ্রি হবে, আর এটা 2 মানে 90 হয়ে যাচ্ছে, এটা তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। এইরকম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো কোণ যেহেতু সমান, তাহলে এইটা যদি a ধরে এইটা যদি a ধরে, এইটা অতিভুজ কত হবে? অতিভুজ হয়ে যাচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যদি p হয় তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে p ইজ ইকুয়াল টু 2a স্কয়ার, তাহলে p ইজ ইকুয়াল টু √2a হয়ে যাচ্ছে, p এর মান হয়ে যাচ্ছে √2a, তাই তো, তাহলে বাহুগুলোর অনুপাত আসছে a:√2a, তাহলে এখান থেকে আসছে 1:1:√2, তাই তো, তাহলে কোণগুলির অনুপাত 1:1:2 হলে বাহুগুলোর অনুপাত 1:1:√2। 4 এরটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হাফ cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটার মান, তাই তো, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা স্কয়ার মাইনাস এইটা হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা স্কয়ার, তাই তো, তবে পাওয়ারে 4 আসবে, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে এই যে a প্লাস b ইনটু এই যে a মাইনাস b, তাহলে এইটার মান হচ্ছে 1, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মান দেওয়া আছে হাফ,
তাহলে এই দুটো গুণ হয়ে গেলে এটা চলে আসছে হাফ, অ্যান্সার চলে আসছে 1/2। ঠিক আছে, এটা আসছে 1/2। 5 6। 5-এর কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক দেওয়া আছে। একটা অর্ধগোলক, নিরেট অর্ধগোলক যার ব্যাসার্ধ দেওয়া আছে 2r, তাই তো? নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? এই যে নিরেট অর্ধগোলক, এইটা এই জায়গাটার জন্য 2πr², আর এইটা πr², তাহলে নর্মাল 3πr² হয় যখন ব্যাসার্ধ r একক। যখন ব্যাসার্ধ r একক, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr²। তাহলে ব্যাসার্ধ যখন 2r হয়ে যাচ্ছে তখন ক্ষেত্রফল কত? 3π ইন্টু 2r তার স্কোয়ার এত বর্গ একক সমান 3π ইন্টু 4r² বর্গ একক, 3×4 12πr² বর্গ একক, 12πr² বর্গ একক আসছে। ঠিক আছে, এখানে আসছে πr² বর্গ একক দেওয়া আছে, তার আগে শুধুমাত্র 12টা বসাতে হবে, 12, তাই তো? 6-এরটা কি বলেছে? 6-এরটা বলেছে যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n + 10/4, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাই তো? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় দেয়া আছে। তাহলে এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় n ইন্টু n + 1/2, এইটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এদের গড় কত হবে? এই যে n ইন্টু n + 1, এই সমষ্টিটাকে n দিয়ে ভাগ করতে হবে, সেটা গড় বেরোবে। হ্যাঁ, এই মানটা সমান দেয়া আছে, এটা দেয়া আছে n + 10/4, এই মানটা দেয়া আছে n + 10/4। অতএব n ইন্টু n + 1/2, আর এখানে nটা 1/n হয়ে যাবে, ইজ ইকুয়াল টু n + 10/4। এই n কেটে গেল, আর এদিকে 2 আর 4 কেটে গিয়ে 2 হচ্ছে, কোনাকুনি গুণ করলে এদিকে কিছু নেই, তার মানে এইটা মান এসে গেছে n + 1 ইজ ইকুয়াল টু n + 10/2। তাহলে হয়ে যাচ্ছে 2n + 2 ইজ ইকুয়াল টু n + 10। তাহলে 2n - n ইজ ইকুয়াল টু 10 - 2, তাহলে n ইজ ইকুয়াল টু 8 আসছে, n এর মান 8, তাহলে শূন্যস্থানে 8 হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে এবার সত্য মিথ্যা শূন্যস্থান পূরণগুলো কমপ্লিট হলো। সত্য মিথ্যা 1-এরটা 3-এর দাগের, ঘড়ির বর্তমান মূল্য 300 টাকা, প্রতি বছর 10% মূল্য হ্রাস হলে 2 বছর পর মূল্য 243 টাকা বলেছে। তাহলে মূল্য হ্রাস সমহার হ্রাসের অঙ্ক। তাহলে বর্তমান মূল্য কত? 300 টাকা, 10% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 300 ইন্টু, যেহেতু হ্রাস তাহলে বিয়োগ হবে, এটা 10/100 টু দি পাওয়ার কত বছর পর বলেছে? 10% হারে হ্রাস পাচ্ছে 2 বছর পর, এটা 2, একটা করে শূন্য কাটলে এটা 300 ইন্টু 1 - 1/10 2 ইজ ইকুয়াল টু 300 ইন্টু 10 লসাগু 10 - 1 তারপরে 2, এটা 300 ইন্টু এটা 9/10 তারপরে 2, তাহলে 300 ইন্টু 9/10 ইন্টু 9/10 এত টাকা। এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9 9 81 ইন্টু 3, 3 1 3, 3 8 24, 243 আসছে, 243 টাকা। তাহলে 300 টাকা মূল্য হলে সেটা 2 বছর পর, এই যে ক্যালকুলেশন এখানে 10% হারে মূল্য হ্রাস হলে 2 বছর পর মূল্য হবে 243 টাকা। তাহলে এটা প্রথমটা সত্য। 2-এরটা a/2 b/3 c/4 হলে a/2 b/3 c/4, a/2 is equal to b/3 is equal to c/4, তাই তো? a/2 b/3 c/4, a/2 b/3 c/4 হলে a/b/c কত হয়? এইখানে এইটা থেকে এইটাই অনুপাতের মান, a/b/c is equal to 2:3:4, এইটাই অনুপাত। ঠিক আছে, কিন্তু এখানে সেটা দেয়া নেই, অ্যান্সারটা 4:3:2 আছে, তাই যেটা দেয়া আছে সেটা মিথ্যা। 3 4 5 6। 3-এরটা কি বলেছে? ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, পি পরিধির উপর বিন্দু, এইটা ও কেন্দ্রবৃত্ত, ও কেন্দ্রবৃত্তে এটা এবি ব্যাস, এ বি,
পি পরিধির ওপর বিন্দু, তাই তো? পি পরিধির ওপর বিন্দু, পি ও এ 120 ডিগ্রি, এইটা ও কেন্দ্র, এইটা যোগ করা হলো, এদিকে যোগ করা হলো, পি ও এ, পি ও এ, এই কোণটা পি ও এ, এটা 120 ডিগ্রি, তাই তো? পি ও এ 120, তাহলে এখানে বলছে বিপিও 60 ডিগ্রি, বিপিও, আচ্ছা এইটা 120 হলে এইটা ব্যাসার্ধ এই ত্রিভুজের, এই যে এ ও পি ত্রিভুজটা, এর ওয়ে আর ওপি দুটো দুটো বাহু সমান, দুটোই ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজটার দুটো যেহেতু বাহু সমান, এই বিপরীত কোণগুলো এই দুটো কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণ কত করে হচ্ছে? এটা 120, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস 120, একটা কোণ 120 বলে দিয়েছে, তাহলে 180 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এইটাকে 30 হতে হবে, আর এইটাকে 30 হতে হবে, 30 30 হবে। এই সম্পূর্ণ কোণটা, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা যেহেতু ব্যাস 90 ডিগ্রি, তাহলে এই দিকের কোণটা কত? 60 ডিগ্রি হতে হবে অবশ্যই, 90 মাইনাস 30, তাহলে পি বিপিও 60 বা ওপিবি 60, কি বলেছে এখানে? বিপিও 60 হবে, এটা যেটা বলা আছে সত্য, বিপিও 60, 60ই আসছে এখানে ক্যালকুলেশন করে। তিনেরটা, ট্যান থিটা ও ট্যান 90 মাইনাস থিটার গুণফল 1 এর বেশি। ট্যান থিটা ইন্টু ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান 90 মাইনাস থিটা কট থিটা হয়, ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু 1 বাই কট, মানে 1 বাই ট্যান, কেটে গিয়ে 1 আসছে, ট্যান থিটা ইন্টু ট্যান থিটা ও ট্যান 90 মাইনাস থিটার গুণফল 1 আসছে, কিন্তু এখানে বলা আছে 1 এর বেশি হবে, 1 এর বেশি হচ্ছে না, এক্সাক্ট 1ই আসছে, তাই মিথ্যা। ঠিক আছে, এর পরেরটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের মাত্রার সংখ্যা ফাঁপা চোঙের মাত্রার সংখ্যার সমান। নিরেট, এখানে যে মাত্রার বিষয়টা নিরেট আর ফাঁপা চোঙের ক্ষেত্রে একই হবে, ঠিক আছে? মাত্রার সংখ্যা ফাঁপা চোঙের মাত্রার সংখ্যার সঙ্গে সমান। 6এরটা কি বলেছে? তথ্য দেওয়া আছে x মাইনাস 3, 7x, 2x মাইনাস 1, 3x মাইনাস 5, রাশি তথ্যের যৌগিক গড় 3.5, ঠিক আছে? কটা তথ্য আছে? যৌগিক গড় 3.5 হলে ওই রাশি তথ্যের মধ্যমা হবে 3, x মাইনাস 3 প্লাস 7 প্লাস x, 7 প্লাস x প্লাস 2x মাইনাস 1 প্লাস 3x মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5, x minus 3, 7, x, 2x minus 1 plus 3x minus 5, এর যৌগিক গড় 3.5 is equal to 3.5, তাহলে কটা মান দেওয়ার তথ্য আছে? 1 2 3 4 5, 5 x x 3 আর 2 5, 6 7, 7x, আচ্ছা এখানে 7 আর 5 6, 6 আর 3 9, মাইনাস 9 প্লাস 7 বাই 5, 5 6 6 আর 3 9 ইজ ইকুয়াল টু 35 বাই 10, এখানে হয়ে যাচ্ছে 7x মাইনাস 2 বাই 5 ইজ ইকুয়াল টু 35 বাই 10, 5 5 কাটলে 2, আচ্ছা তাহলে 14x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 35, এটা আসছে। তাহলে যৌগিক গড় বলা আছে, যৌগিক গড় বলা আছে, সেখান থেকে মধ্যমা হবে 3, তাহলে এখান থেকে আসছে 3 আর 2 5, 6 7, 7x, 5 6 6 আর 3 9 না, মাইনাস 9 প্লাস 7 মাইনাস 2, 7x মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে 14x, গুণ করলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 35 প্লাস 4, 14x ইজ ইকুয়াল টু 39, ফ্র্যাকশনে চলে আসছে মান, যেহেতু ফ্র্যাকশনে চলে আসছে এখান থেকে এর মান ফ্র্যাকশনে হওয়া সম্ভব নয়, তাই এখান থেকে যে মানটা দিয়েছে যে যৌগিক গড় 3.5 হলে মধ্যমা হবে 3, তাই এখান থেকে মধ্যমা এটা মিথ্যা হয়ে যাবে। x এর মান পূর্ণ সংখ্যায় আসার কথা, x মাইনাস 3 7 আর 5 আর 6 আর 3 9, তাহলে মাইনাস 2 থেকে যাচ্ছে, x এর মানটা ফ্র্যাকশন চলে আসছে 4এর দাগের।
একের। হরিমুদি তার দোকানের সামগ্রীর জন্য দু প্রকার মূল্য ধার্য করেন। প্রথম প্রকার নগদ মূল্যের জন্য, অন্য এক প্রকার 6 মাস ধার দেওয়ার জন্য। সরল সুদের হার 5% হলে দু প্রকার মূল্যের অনুপাত। আচ্ছা, দুই প্রকার মূল্যের অনুপাত চেয়েছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি, ধরি নগদের জন্য মূল্য, ধরি নগদের জন্য মূল্য সমান এক্স টাকা। ঠিক আছে, এবার বলছে যে অন্য এক প্রকার 6 মাস ধার দেওয়ার জন্য। তাহলে 6 মাস সমান কত কত বছর? 6 মাস ইজ ইকুয়াল টু 6/12 বছর সমান হাফ বছর। ঠিক আছে। আচ্ছা, সরল সুদের হার 5%। সরল সুদের হার ইজ ইকুয়াল টু 5%। আচ্ছা, তাহলে এই যে এর ক্ষেত্রে সরল সুদের হার 5%, তাহলে সুদ কত হচ্ছে? দুই প্রকার মূল্যের অনুপাত, 2 বছর 2 প্রকার মূল্য ধার করেন, তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? এখানে সুদ হয়ে যাচ্ছে এখানে পি আর টি মানে এক্স ইন্টু আর, আর মানে 5, টি মানে 1/2 ইন্টু 100 হবে এত টাকা। এটা 5/20, তাহলে x/40, এইটা হয়ে যাচ্ছে সুদটা। ঠিক আছে। তাহলে দ্বিতীয় প্রকারের জন্য যখন ধার দেয় অন্য প্রকার মূল্য, এটা নগদের জন্য x টাকা ছিল, আর ধারের জন্য অন্য এক প্রকার 6 মাস ধার দেওয়ার জন্য। তাহলে ধার দেওয়ার জন্য মূল্য কত? অতএব ধার দেওয়ার জন্য মূল্য কত হবে? মূল্য ইজ ইকুয়াল টু, এই যে এক্স এর সঙ্গে সুদটা যোগ হবে এত টাকা, লসাগু করলে 40, এটা 40x প্লাস x এত টাকা ইজ ইকুয়াল টু 41x/40 এত টাকা। অতএব নগদ ও ধারের জন্য মূল্যের অনুপাত, দুই প্রকার মূল্যের অনুপাত চেয়েছে। অতএব নগদ ও ধারের জন্য মূল্যের অনুপাত ইজ ইকুয়াল টু x ইজ টু 41x/40, x তুলে দিলে এখানে হচ্ছে 1:41/40 ইজ ইকুয়াল টু 40 দিয়ে গুণ করলে 40:41 এইটা আসছে। ঠিক আছে, এইভাবে ধার্য করলে মূল্যের অনুপাত হয়ে যাচ্ছে। এইভাবে মূল্যের অনুপাত নির্ণয় করেছে। দুই প্রকার মূল্যের অনুপাত 40:41 হবে। 4-2, প্রথমে নগদের জন্য মূল্য x টাকা ধরে নেওয়া হয়েছে, তারপরে 6 মাসের জন্য সুদে ধরে নেওয়া হয়েছে। 6 মাস ইকুয়াল এত বছর, এবং সেই সুদটা বের করে সুদটা আসলের সঙ্গে যোগ করা হয়েছে যেহেতু ধারের ক্ষেত্রে, তারপর অনুপাত নির্ণয় করা হয়েছে। বার্ষিক 8% সুদের হারে 15,000 টাকার 6 মাসের, কি বলেছে পরেরটা? বার্ষিক 8% সুদের হারে 8%, আসল সমান 15,000 টাকা, আসল সমান 15,000 টাকা, সুদের হার ইজ ইকুয়াল টু 8%। ঠিক আছে। আচ্ছা, 6 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, যেখানে 3 মাস অন্তর সুদ প্রদেয়। সময় সমান 6 মাস, সময় ইজ ইকুয়াল টু 6 মাস, 6 মাস ইজ ইকুয়াল টু 6/12 বছর সমান হাফ বছর, তাই তো? আচ্ছা, 6 মাসের জন্য সুদ। আচ্ছা, সুদের পর্ব কত? এখানে সুদের পর্ব
এখানে হচ্ছে 3 মাস ছাড়া, তাই তো? 3 মাস ছাড়া, তাহলে বার্ষিক বলে দিয়েছে যখন, বার্ষিক সুদের হার, তাই তো? বার্ষিক সুদের হার, তাহলে 4টে পর্ব হচ্ছে বছরে, তাহলে 3 মাস অন্তর সুদ প্রদত্ত, নির্ণয় চক্রবৃদ্ধি সুদ এদিকে করছে, নির্ণয় চক্রবৃদ্ধি সুদ, নির্ণয় বা চক্রবৃদ্ধি, বা প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করি, তারপর চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি কত? ইজ ইকুয়াল টু 15,000 ইন্টু 1 প্লাস, এখানে 8 আছে, মানে 8 বাই 4টে পর্ব, তো 4 দিয়ে ভাগ হবে, 3 মাস ছাড়া, 4 বার 3 মাস হলে তবে 1 বছর হয়, বাই 100 টু দি পাওয়ার, তাহলে সুদের পর্ব 4, তাই তো? তাহলে যেহেতু 4টে পর্ব, তাহলে এখানে হয়ে যাবে 4 ইন্টু 4টে পর্ব, এখানে হয়ে যাচ্ছে 4 ইন্টু সময় কতর জন্য? হাফ বছর, হাফ, এত টাকা, ইজ ইকুয়াল টু 15,000 1 প্লাস, এখানে 6 মাসে নির্ণয় করতে বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে 15,000 টাকার 6 মাসে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, যেখানে 3 মাস অন্তর সুদ প্রদেয় হয়েছে। তাহলে এখানে r/4 হচ্ছে, r/4 হবে প্লাস 4 ইন্টু n, এই সূত্র প্রয়োগ হবে, 4 ইন্টু n, n বছর, n মানে যেহেতু সুদের পর্ব 4, 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 2/100, তারপরে কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, এত টাকা, ইজ ইকুয়াল টু 15,000, এটা লসাগু হয়ে যাবে 100, এটা কেটে দিলে 50 চলে আসছে, তাই তো? তাহলে এইটা হয়ে যাচ্ছে 51/50, তারপরে 2, এত টাকা, 15,000 ইন্টু 51/50 ইন্টু 51/50, এত টাকা, 0 0 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 30, আবারও 5 দিয়ে কাটলে 6, ঠিক আছে? আচ্ছা, এইখানে একবার হয়ে যাচ্ছে 6 একে 6, 5 6 30 ইন্টু 51, 6 একে 6, 5 6 30 ইন্টু 51, এত টাকা, তাহলে 306 ইন্টু 51, 306 ইন্টু 5 6 30, 0 হাতে 3, 5 হাতে 5 0 0 3, আর 3 5 15 ইন্টু, আচ্ছা এইটাই আসছে তো, এইটাই, এটা 6, এটা 0 6 5 1, 15,606 এত আসছে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 15,606 টাকা, ঠিক আছে? (8/4) 2 এসছে, আচ্ছা এখানে 4n, যেহেতু 4টে পর্ব, তিন মাস ছাড়া সুদ, আর 6 মাসের বলেছে, তার মানে হাফ বছরের, তাই তো? হাফ বছরের হবে। আচ্ছা, এটা আর একটা ভাবে নির্ণয় করার কৌশল আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু 15,606 মাইনাস 15,000 টাকা ইজ ইকুয়াল টু 606 টাকা, ঠিক আছে? এটা আরেকটা ভাবে নির্ণয় করার কৌশল আছে, এটা এই যে 15,000 টাকা, 15,000 টাকার এই যে 8% হারে, 8% হারে 1/3 বছরের সুদ নির্ণয় করলে 100, আর 3 মাস মানে 1/4 বছর, এইটা 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 কেটে গেল, 4 দোকানে 8, এইটা হয়ে গেল 300 টাকা, ঠিক আছে? এবার 300 টাকা আর 15,000 সঙ্গে যোগ করলে সেইটা হয়ে যাচ্ছে 15,300 টাকা, ঠিক আছে? মানে 3 মাস পর যে 3 মাসের সুদ বের করলাম, আর সুদটা আসলের সঙ্গে যোগ করে দিয়ে, তাহলে 3 মাস পর সুদ আসলে এত। এবার এই টাকাটার আরো 3 মাসের, 6 মাস, 3 মাস ছাড়া ছাড়া সুদের পর্ব, তবে 6 মাসের বেরোবে। এইটা ইন্টু 8 ইন্টু 1 বাই, এটা 100, 1/4, 4 2 8, 0 0 0 0 ক্যান্সেল,
3 দুগুণে 6, 5 দুগুণে 10 শূন্য হাতে থেকে 1, হ্যাঁ 3 দুগুণে 6, 5 10 হাতে থেকে 1, 2 একে 2 একে 3, 300, 2 একে 2 আর একে 3, 306 টাকা। তাহলে মোট সুদ কত আসছে? তাহলে এইটা আবার তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত? 15,300 প্লাস 306 হয়ে যাচ্ছে 15,606। তাহলে মোট সুদ এইটা থেকে 15,000 বিয়োগ করলে 15,606। তাহলে চক্রবৃদ্ধি সুদ 15,606, এটা ঠিক আছে। আচ্ছা নেক্সট 4 থেকে 3 একটা বলা আছে 5p স্কোয়ার মাইনাস 9p প্লাস 4, 4 থেকে 3 5p স্কোয়ার মাইনাস 9p প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এইটা একটা সমীকরণ। এবং 5q স্কোয়ার মাইনাস 9q প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এখানে p নট ইকুয়াল টু q বলা আছে। ঠিক আছে, তাহলে p আর q যদি একটা, এখানে p আকারে 0 হচ্ছে, q আকারেও 0 হচ্ছে, তাহলে p ও q হলো কোন একটা সমীকরণের চলরাশি যদি x হয়, তাহলে তাদের সলিউশন এই যে 5x স্কোয়ার মাইনাস 9x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সমান হলো সমীকরণের দুটি বীজ। ঠিক আছে, তার আসল সমীকরণ হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, আসল সমীকরণ হয়ে যাচ্ছে 5x স্কোয়ার মাইনাস 9x প্লাস 4, এইটা। ঠিক আছে, এবার এখানে p মাইনাস q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে p প্লাস, এখান থেকে কি হয়ে যাচ্ছে? p প্লাস q কত? মাইনাস b বাই a, তাহলে মাইনাস অফ মাইনাস 9/5 ইজ ইকুয়াল টু 9/5, আর pq কত? 4/5। অতএব p মাইনাস q তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু p প্লাস q তার হোল স্কোয়ার মাইনাস 4pq। তাহলে p মাইনাস q হোল স্কোয়ার এর ভ্যালুটা কত? 9/5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4/5। তাহলে এখানে আসছে p মাইনাস q হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 81/25 মাইনাস 16/5, বা p মাইনাস q হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 লসাগু 81 মাইনাস 5 5 25, 5 16 80, বা p মাইনাস q হোল স্কোয়ার 1/25। অতএব মড অফ p মাইনাস q কত হয়ে যাবে? 1/5 আসছে। তাহলে অ্যান্সার লিখবে, অতএব আগেরটা অ্যান্সারটা স্টেটমেন্টটা লিখে নেবে, বলা হয়নি যেটা আগেরটা, নির্ণয় চক্রবৃদ্ধি সুদ 606 টাকা। ঠিক আছে, এটার ক্ষেত্রে মড অফ p মাইনাস q এর মান 1/5। ঠিক আছে, নেক্সট 4 এটা হলো, যেহেতু মডের মধ্যে আছে সেই পজিটিভ মানটা গ্রাহ্য হবে। 4 বলছে যে 5 প্লাস 2√6 এর পাওয়ার x, 5 প্লাস 2√6 এর পাওয়ারে x, এবং 5 মাইনাস 2√6 এর পাওয়ারে x, 5 মাইনাস 2√6 এর পাওয়ার x, এইটা সমান 10। ঠিক আছে, এইটা তাহলে x এর মান কত? x এর মান চাইছে, দুটো মানের সমষ্টি। তাহলে এইটা আমরা একভাবে ভাঙতে পারি যে এই যে মানটা আসছে, এটা 5 প্লাস 5 2√6, এই যে 5 প্লাস 2√6 সমান কত হচ্ছে? এইটা হয়ে যাচ্ছে এই যে 3 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস 2, এইটা হয়ে যাচ্ছে, এইটা √3 স্কোয়ার, এটা √2 স্কোয়ার, তার মানে √3 প্লাস √2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? স্কোয়ার ফর্মে চলে আসছে। আর এইটা চলে আসছে √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার, তাহলে একে অপরের অনন্যক হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে, বা এটা 5 প্লাস 2√6 তার x প্লাস
5 মাইনাস 2 রুট 6 তারপর এক্স ইজ ইকুয়াল টু আমরা ভেঙে নিচ্ছি এটাকে 5 প্লাস 5 ভেঙে নেওয়া হলো, ঠিক আছে, বা 5 প্লাস 2 রুট 6 এর পাওয়ার এক্স প্লাস 5 মাইনাস 2 রুট 6 এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এটা 5 প্লাস 2 রুট 6 প্লাস 5 মাইনাস 2 রুট 6, ঠিক আছে, এইরকম আসছে। তাহলে এখানে বলছে যে এক্স এর মান কত। তাহলে এবার উভয় দিক তুলনা করলে কি হচ্ছে, উভয় দিক তুলনা করলে এই যেখানে অতএব x সমান 1, অতএব x এর মান 1, ঠিক আছে। আরো অন্যভাবে করা যেত এটা, যে এই সূত্র ফেলে এটা কাজে লাগানো হয়নি, এইটা কাজে লাগিয়েও আরেকভাবে সলভ করা যেত। আচ্ছা নেক্সট এটা 4-এরটা হলো 5-এরটা। পাঁচের বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি কোণ 120 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র যার একটা কোণ 120, সেটা অবশ্যই তার পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে হবে। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটা যোগ করে দিচ্ছি, এটা ও, এটা ডি দিয়ে দিচ্ছি। ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, কোণ এ বি সি 120 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি। কি চেয়েছে এখানে, এবি বাহুর দৈর্ঘ্য কত, এবিটা নির্ণয় করতে হবে এটা। আচ্ছা এবিসি 120 হয়ে গেছে, এবিসি যেহেতু 120 হয়েছে, এটা পি, ঠিক আছে। এ পি সি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এ বি সি বৃত্তস্থ কোণ এবং প্রবৃদ্ধ কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ। অতএব প্রবৃদ্ধ এ ও সি সমান 2 ইন্টু কোণ এ বি সি, 240 ডিগ্রি। অতএব শুধু এ ও সি কত, পুরোটা 360, এই পুরো অ্যাঙ্গেলটা 360, এখানটা এটা থেকে নিচের দিকটা 240 হয়েছে, 240 বিয়োগ করলে সমান 120 হয়ে যাচ্ছে। এই কোণটাও 120 ডিগ্রি। এইখানটা এবার ত্রিভুজ এ ও ডি আর সি ও ডি থেকে চলে যাচ্ছে, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে দেখো, এ ও ডি আর সিওডি এর ক্ষেত্রে ও এ সমান ওসি হয়ে যাচ্ছে, ওডি মানে এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান তাই। হ্যাঁ আচ্ছা ওডি সাধারণ বাহু, এটা সাধারণ বাহু দুটোতেই আছে। আচ্ছা আর এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর লম্বকোণ করলে তারা সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এই দুটো সমান হবে, এডি সমান ডিসি। অতএব ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ সিওডি, তাহলে এরা সমান হয়ে যাচ্ছে। অতএব কোণ এওডি সমান কোণ সিওডি সমান কত হয়ে যাচ্ছে, এই দুটো কোণ সমান, তাহলে এরা টোটাল মানটা 120, তাহলে বাই 2, তাহলে এরা 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এইখানটা একটু মুছছে দেখো, ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি সমান 60 ডিগ্রি আর ও এ সমান ও বি,
এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণের মানও, এর বিপরীত কোণ এইটা আর এর বিপরীত কোণ এইটা, এই দুটো কোণের মানও সমান হবে। অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি সমান, একটা কোণ যেহেতু 60 জানি, এইটা হচ্ছে 180 মাইনাস 60/2। টোটাল তিনটে কোণ হচ্ছে 180, তিনটে কোণের সমষ্টি। তার মধ্যে এই যে একটা কোণ 60 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে বাকি দুটো কোণের মান হবে তারা সমান হবে। এটা 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটে কোণই 60 ডিগ্রি হচ্ছে, তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ও বি এর সব কোণের মান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ব্যাসার্ধ 5 সেমি জানি, অতএব এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধের সঙ্গে সমানই হবে, 5 সেমি আসছে। নেক্সট দেখো 6-এরটা। 6 বলেছে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। ও থেকে 10 সেমি দূরে পি বিন্দু থেকে অঙ্কিত পিটি স্পর্শক। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, ও থেকে 10 সেমি দূরে পিটি স্পর্শক, তাই তো? পিটি স্পর্শক। পি বিন্দু থেকে অঙ্কিত পিটি স্পর্শক হলে পিটি এর দৈর্ঘ্য কত? ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ ওটি সমান 6 সেমি। ঠিক আছে, আচ্ছা। আর প্রদত্ত ওপি সমান 10 সেমি। আচ্ছা, পিটি এর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, আমরা জানি অতএব কোণ ও টিপি সমান 90 ডিগ্রি। হ্যাঁ, অতএব ত্রিভুজ পিওটি এর অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা অতিভুজ। হ্যাঁ, তাহলে এই যে পিটি স্কয়ার প্লাস ওটি স্কয়ার, ওপি স্কয়ার, পিটি স্কয়ার প্লাস ওটি কত? ওটি হচ্ছে 6 আর এটা 10, বা পিটি স্কয়ার সমান 64। অতএব পিটি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। তাহলে পিটি ইজ ইকুয়াল টু পজিটিভটা গ্রাহ্য হবে 8। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে পিটি এর দৈর্ঘ্য 8 সেমি, এটা উত্তর লিখবে। পিটি এর দৈর্ঘ্য 8 সেমি, পিটি স্পর্শকের দৈর্ঘ্য 8 সেমি, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো 6 হলো 7। এওবি 60 ডিগ্রি, সিডি সমান 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত? এটা অঙ্কটা সম্পূর্ণ দেয়া নেই, তাহলে এটাও বলা ছিল এওবি 60 ডিগ্রি, এবি 6 সেমি। হ্যাঁ, এবি 6 সেমি, কারণ এবি আর সিডি কোনো কিছু বলা নেই। এবি এবং সিডি দুটি সমান জ্যা বলে দেওয়া উচিত ছিল। তাহলে সিডি 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত? এই যে এটা ও কেন্দ্রবৃত্তে এবি একটি জ্যা আর সিডি একটি জ্যা, যারা সমান বলে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এবি একটি জ্যা আর ও কেন্দ্রবৃত্ত আর সিডি। সিডি সমান, এবি আর সিডি দুটো সমান জ্যা ধরে নিয়ে আমরা করছি, তবে এটা করা যাবে, কিন্তু তাছাড়া এটা করা যাবে না। অঙ্কটা সম্পূর্ণ দেয়া নেই। ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি দুটি সমান জ্যা, সমান দৈর্ঘ্যের জ্যা। ঠিক আছে,
আচ্ছা, সিডি সমান 6 সেমি। অতএব এবি সমান সিডি সমান 6 সেমি। কারণ এওবি 60 ডিগ্রি বলা আছে, ঠিক আছে। সিডি সিডি কার সঙ্গে সমান বলাই নেই, সিডি আর এবির সঙ্গে কোনো রিলেশন দেয়া নেই। হ্যাঁ, তাহলে এবি 6 সেমি দেওয়া আছে। আচ্ছা, সিডি সমান এবি সমান 6 সেমি। কি চেয়েছে এবার? এওবি, তাহলে ত্রিভুজ এওবি এর কোণ এওবি সমান 60 ডিগ্রি। আবার ও এ সমান ওবি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব কোণ ও বি এ প্লাস কোণ ও এ বি সমান 180 মাইনাস 60 সমান 120, এদের সমষ্টিটা। আবার এই দুটো কোণ সমান, এখানে বল এই দুটো কোণ সমান, যেহেতু এদের বিপরীত বাহুগুলো সমান। অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি সমান 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি এর তিনটি কোণের মানে বা সকল কোণের মান, তিনটি কোণের মান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এ ও বি সমবাহু ত্রিভুজ। এবার এর এ বি আর সিডি দেওয়া আছে, কি চেয়েছে? ব্যাসার্ধ কত। তাহলে তিনটে বাহু সমান, ও এ ও বি এ বি যার সঙ্গে সমান হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ আসছে 6 সেমি। 7 হলো। নেক্সট দেখো 8-এর। দেওয়া আছে সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে। সাইন থিটা ইন্টু কস থিটার মান দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটার মান চেয়েছে। সাইন থিটা কস থিটা সমান হাফ। হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটার মান চেয়েছে। তাহলে সাইন থিটা সহজ অঙ্ক দিয়েছে, প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান কত? হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1, আর 2 ইন্টু এই যে সাইন থিটা ইন্টু কস থিটার মান হচ্ছে হাফ, বা এই যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এইটা কেটে গেল। আচ্ছা, তাহলে কেটে গেলে 1 হবে, ওপর নিচে সম্পূর্ণ কেটে গেল 1, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2। অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √2, বা সাইন থিটা প্লাস কস থিটা সমান শুধু √2, পজিটিভটা গ্রাহ্য হবে। তাহলে অ্যান্সার লিখবে, স্টেটমেন্টটা লিখবে, বা লিখছি দেখো এখানে। অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর মান √2, সাইন থিটা প্লাস কস থিটার মান √2, ঠিক আছে। আরেকটা হলো 6, 7, 8 সমস্তগুলোই হয়েছে। আচ্ছা, 5-এর সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হয়েছে, 7-এর হয়েছে, 8-এর হয়েছে, 5, 5, 6, 7 সব। এবার 9-টা। নয় বলা আছে sec 5 theta is equal to cosec a plus 36. sec 5 theta is equal to cosec a plus 36, এইটা। আচ্ছা, 5 এর মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে 5 এটা সূক্ষ্মকোণ বোঝা যাচ্ছে। তাহলে আমরা sec 5 এটা লিখছি cosec 90 minus 5 theta হিসেবে লিখছি। cosec 90 minus 5 theta is equal to, তো sec 5 theta হবে is equal to cosec a plus 36। তাহলে cosec উভয় দিকে তুলে দিলে
90 মাইনাস 5 থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা একদিকে এ আর একদিকে থিটা তো হতে পারে না, উভয় দিকে একই থাকতে হবে। আচ্ছা এটা এ, এই দেয়া আছে, এটা এ, বা মাইনাস 5a মাইনাস এ ইজ ইকুয়াল টু 36 মাইনাস 90, বা মাইনাস 6a ইজ ইকুয়াল টু মাইনাস 54 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেল, বা a ইজ ইকুয়াল টু 54/6, বা a ইজ ইকুয়াল টু 9, বা ইকুয়েশনের ডিগ্রিগুলো না দিলেও হবে, যে a এর মান এবার যখন অ্যান্সার লিখবে a এর মান 9 ডিগ্রি। ঠিক আছে, এইগুলো এখন মুছে দিচ্ছি, ইকুয়েশনের ক্ষেত্রে কোনো ইউনিট হয় না। অতএব a এর মান 9 ডিগ্রি। আচ্ছা 10এরটা, বলছে একটি ঘনকের ভিতর দীর্ঘতম 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়, ঘনকটির আয়তন। একটি ঘনকের ভেতর বা যে কোনো ঘরের ভেতর আয়তঘনকার, তার মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যায় সেটা কর্ণ বরাবর। হ্যাঁ, ঘনকের ভিতরে দীর্ঘতম 6√3 সেমি দৈর্ঘ্যের দণ্ড রাখা যায়, এত সেমি দৈর্ঘ্যের দণ্ড রাখা যায়। অতএব এটা বুঝে নিতে হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান 6√3 সেমি। অতএব ঘনকের বাহু কত হবে, √3 দিয়ে ভাগ, এত সেমি সমান 6 সেমি ঘনকের বাহু। কি চেয়েছে? ঘনকের আয়তন। অতএব ঘনকের আয়তন বাহু কিউব 6 কিউব ঘন সেমি সমান 216 ঘন সেমি। 6 কিউব মানে 216 হয়। ঠিক আছে, 216 ঘন সেমি অ্যান্সার আসছে। নেক্সট দেখো 11টা, এটা ছোট অঙ্ক ছিল। এবারটা বলছে একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরের দিকে ভূমিতলের ব্যাস 21 মিটার। শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্ক এইরকম, ব্যাসটা দেয়া আছে। শঙ্কু আকৃতির ট্যাঙ্কের জলের ট্যাঙ্কের ভূমিতলের ব্যাস সমান 21 সেমি। অতএব ভূমির ব্যাসার্ধ সমান 21/2 সেমি। হ্যাঁ, আচ্ছা ব্যাসার্ধ জানা গেল, তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে কত জল ধরবে মানে আয়তন বের করতে হবে। আয়তন বের করার সূত্র হচ্ছে πr²h, তাই তো? আয়তন বের করার সূত্র πr²h, আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। এইটা সমান 10.5 হয়। হ্যাঁ, এটা উচ্চতা h, এটা l, এটা r। অতএব শঙ্কুর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, শঙ্কুর ক্ষেত্রে এত সেমি। তাহলে l² ইজ ইকুয়াল টু, তাহলে l² ইজ ইকুয়াল টু r² প্লাস h² হয়। l এর মান দেওয়া আছে 17.5 দেওয়া আছে, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু r এর মান হচ্ছে 10.5, তার স্কোয়ার প্লাস h², বা h² ইজ ইকুয়াল টু এই যে 17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার, বা h² ইজ ইকুয়াল টু 17.5 প্লাস 10.5
আর 17.5 মাইনাস 10.5, বা এই স্কোয়ার ইকুয়াল টু যোগ করলে 27, 28 × 7, বা এই স্কোয়ার ইকুয়াল টু 2 × 2 × 7 × 7, বা এইচ ইকুয়াল টু 2 × 2 × 7 × 7। অতএব এইচ ইকুয়াল টু, এটা প্লাস মাইনাস থেকে প্লাসে চলে আসছে, 2 × 7 ইকুয়াল টু 14। অতএব শঙ্কুর উচ্চতা সমান 14 সেমি। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন বের করি। শঙ্কুর ট্যাঙ্কটিতে কত জল ধরবে? শঙ্কু আকৃতির ট্যাঙ্ক, তাহলে যেটা আয়তন ততটাই জল ধরবে। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই মানে 22/7 আর স্কোয়ার। আর মানে কত? আর মানে বলেছে, আচ্ছা 21/2 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ 14, এত ঘন সেমি। 7 দুগুণে 14, 2 2 কাটলো, 3 7 21, আর এই 2টা কেটে গেলে 11 হচ্ছে। 7 11 77 ইন্টু 21, এত ঘন সেমি। তাহলে 77 আর 21 গুণ করলে 77, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 15, 7 ইকুয়াল টু 1617 ঘন সেমি। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটিতে জল ধরবে, এটা কি এককে আছে? একক, আচ্ছা এককগুলো প্রত্যেকটা মিটার হবে, এগুলো মিটার একক আছে, প্রত্যেকটা একক মিটার দেবে, বা সেমি দিয়ে ফেলেছে, কিন্তু প্রত্যেকটা একক মিটার হবে। যে কটা একক ব্যবহার করা হয়েছে সমস্ত এককগুলোই মিটার হবে, এত মিটার। এত ঘন মিটার। অতএব ট্যাঙ্কটিতে এত ঘন মিটার জল ধরবে। নেক্সট দেখো 11 আর 12 লাস্ট অঙ্ক। আচ্ছা, একটা তথ্য দেয়া আছে, রাশিগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো বলা আছে এবং মধ্যমা 24। 11 12 14, 11 12 14 ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো বলা আছে। x - 2 x + 4, x - 2 x + 4, 11 12 14 x - 2 x + 4, x + 9 32 38 47, x + 9 32 38 47। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তথ্যগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এবং এদের মধ্যমা 24 বলা আছে, তাই তো? এবং এদের মধ্যমা 24, তাহলে x এর মান নির্ণয় করো। অতএব তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 বিজোড় সংখ্যক পদ। বিজোড় সংখ্যক পদ থাকলে দেখো এদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, মাঝের পদ x + 4, তাহলে x + 4টা মধ্যমা হয়ে যাচ্ছে, এটা সমান 24, বা x = 24 - 4, বা x = 20 হয়ে যাচ্ছে। অতএব কি বলেছে এখানে? x এর মান নির্ণয় করো। তাহলে অ্যান্সার লিখবে x এর মান 20। x এর মান 20। ঠিক আছে, দেখো মডেল কোশ্চেন পেপার 21 1 এর দাগ থেকে 4 এর দাগ কমপ্লিট হলো। ঠিক আছে,
আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে এবং 5 দাগ থেকে সলভ করা শুরু করব। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। এর পরের ক্লাসে মডেল কোশ্চেন পেপার 21 এর 602 পেজের 5 দাগ থেকে সলভ করা শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।